হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। ক্লাস 6 তোমাদের বাংলার আশিস কুমার মুখোপাধ্যায়ের লেখা শহীদ যতীন্দ্রনাথ দাস আজকে আমি আলোচনা করব। যারা আমার ভিডিও দেখো জানো একদম লাইন ধরে ধরে আমি তোমাদের সাথে আলোচনা করব। তো আগেও তোমাদের ক্লাসের অনেক ভিডিও করা আছে। যদি চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করো, তাহলে সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো, যতীন দাসের জন্ম হয়েছিল 1904 সালের 27শে অক্টোবর উত্তর কলকাতার শিকদার বাগান অঞ্চলে মামার বাড়িতে। তাহলে আমরা দেখছি যে যতীন দাসের জন্ম হয়েছিল কত খ্রিস্টাব্দে? 1904 সালের 27শে অক্টোবর। কোথায়? উত্তর কলকাতার শিকদার বাগান অঞ্চলে মামার বাড়িতে। তারা সব মিলিয়ে 10 ভাই বোন ছিলেন। তারা 10 ভাই বোন ছিলেন। পিতামহ মহেন্দ্রনাথ দাস জাতীয় কংগ্রেসের চরমপন্থী দলের সক্রিয় সদস্য ছিলেন। পিতামহ মানে হচ্ছে পিতার পিতা, মানে ঠাকুরদা। ঠাকুরদা কে ছিলেন? মহেন্দ্রনাথ দাস। তিনি জাতীয় কংগ্রেসের চরমপন্থী দলের একটা সক্রিয় সদস্য ছিলেন। পিতা, তাহলে যতীন দাসের পিতা হচ্ছে বঙ্কিমবিহারী দাস, যিনি স্বদেশ আন্দোলনের সময় ইংরেজদের গোলামি করবেন না বলে মিউনিসিপাল কর্পোরেশনের স্থায়ী চাকরিতে ইস্তফা দিয়ে একটা স্টেশনারি দোকান খুলে সংসার চালাতে গিয়ে আজীবন দারিদ্র্য ও দুঃখের সঙ্গে লড়াই করে গেছেন। তাহলে পিতা, তার বাবা যিনি ছিলেন বঙ্কিমবিহারী দাস, তিনি কিন্তু দেখো স্বদেশী আন্দোলনের সময় ইংরেজদের কোনো রকম গোলামি করবেন না বলে মিউনিসিপাল কর্পোরেশনের স্থায়ী চাকরি তিনি ছেড়ে দিয়েছিলেন। দিয়ে তিনি কি করেছিলেন? স্টেশনারি দোকান আমরা জানি, যেগুলো ধরো দৈনন্দিন যে জিনিসপত্র পাই আমরা, যে স্টেশনারি দোকানে মানে মুদিখানা দোকান যেগুলো বলি, সেগুলো খাতাও পাওয়া যায়। তো সেই রকম দোকান খুলে সংসার চালাতে, যেহেতু তারা 10 ভাই বোন ছিল, অনেকটাই সংসারের খরচ, সেইটাকে নিয়ে সমস্তটা চালানো সত্যিই কষ্টকর একটা স্টেশনারি দোকানের ওপর ভর করে। তো যাই হোক, তিনি কিন্তু দারিদ্র দুঃখের সঙ্গে লড়াই করেছেন, কিন্তু তিনি ইংরেজদের গোলামি সহ্য করেননি। 1901 সালে দশহরার দিনে বঙ্কিমবাবু সপরিবারে গঙ্গা স্নান করে একটা ফিটন গাড়িতে চেপে ফিরছিলেন। দশহরা জানি আমরা, দশহরা হলো হিন্দুদের একটা রিচুয়ালস, আমরা জানি। তো যাই হোক, দেখো দশহরার দিনে বঙ্কিমবাবু সপরিবারে গঙ্গা স্নান করে একটা ফিটন গাড়ি চেপে বাড়ি ফিরছিলেন। তাহলে যতীন্দ্রনাথ দাসের কিন্তু বাবা বঙ্কিমবাবুর কথা এখানে কিন্তু বলা হচ্ছে। দেয়া আছে কোথায়? সেটা রেড রোডে কয়েকটি ব্রিটিশ টমি মানে সৈনিক, তাদের জোর করে ওই গাড়ি থেকে নামিয়ে দিয়ে নিজেরা গাড়িটি চেপে চলে যায়। তাহলে অবস্থাটা একবার ভাবো। বঙ্কিমবাবুকে কি হয়, যেহেতু তারা গাড়ি নিয়ে চলে যায়, বঙ্কিমবাবুকে ছেলে মেয়ে নিয়ে পায়ে হেঁটে বাড়ি ফিরতে হলো। ওই দিনই উনি শপথ নেন সরকারি চাকরিতে ইস্তফা দেবেন। তাহলে তিনি ইস্তফা কেন দিয়েছিলেন সেটার কারণ আমরা পেয়ে যাচ্ছি। এরপরে দেখো, 1921 সালে যতীন ভবানীপুরের মিত্র ইনস্টিটিউট থেকে প্রথম বিভাগে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন। 1923 সালে আইএ পরীক্ষাতেও প্রথম ডিভিশন পান। তারপর 1923 সালে বঙ্গবাসী কলেজে 3rd ইয়ার বিএ ক্লাসে ভর্তি হয়ে যান। ছাত্র সংসদের নির্বাচনে অংশ নিয়ে সভাপতি নির্বাচিত হয়েছিলেন। আর এমনি ভোজন বিলাসী মানুষ ছিলেন, যে পকেটে পয়সা থাকলে বন্ধুদের নিয়ে রেস্তোরাঁয় ঢুকতেন। তাহলে আমরা বুঝতে পারছি যতীন মানে যতীন্দ্র দাস ভোজন বিলাসী ছিলেন। সে কিন্তু খেতে, মানে ভোজন বিলাসী মানে হচ্ছে যারা খেতে ভালোবাসে। তো তার কিন্তু পকেটে পয়সা থাকলেই সে কিন্তু বন্ধুদের গিয়ে রেস্তোরাঁয় ঢুকে কিন্তু খাওয়া দাওয়া করতো। ভাবলে অবাক হতে হয় যে এমন একজন ভোজন বিলাসী মানুষকেও মির্জাফরের প্রাপের প্রায়শ্চিত্ত করতে আমরণ অনশনের পথই বেছে নিতে হয়েছিল। কোন মন্ত্র বলে? অনশন মানে হচ্ছে মৃত্যু পর্যন্ত অনশন, মানে মৃত্যু পর্যন্ত উপবাস। তাহলে আমরা দেখছি যিনি খেতে খুব ভালোবাসেন এরকম একজন ভোজন বিলাসী মানুষকেও কিন্তু আমরণ অনশনের পথ বেছে নিতে হয়েছিল। তা হলো দেশপ্রেম, যা বিপ্লবীকে এক মুহূর্তের জন্য ভুলতে দেয় না। যে
সবার আগে দেশের স্বাধীনতা, তারপর অন্য কথা। তাহলে তার রিজনটা কি ছিল, তার কারণটা কি ছিল? সেটা ছিল দেশপ্রেম, যেটা বিপ্লবীকে কিন্তু এক মুহূর্তের জন্য ভুলতে দেয় না। তাহলে কি বলছে যে সবার আগে দেশের স্বাধীনতা, তারপর অন্য কথা। তারপরে দেখো, কিশোর বিপ্লবী হিসাবেই জ্যোতিরিন্দ্রনাথ দাসের নাম সর্বত্র ছড়িয়ে পড়েছিল। 1919 থেকে 1920 সালে মাত্র 15-16 বছর বয়সে একটি বিলাতি কাপড়ের দোকানে পিকেটিং করতে গিয়ে ধরা পড়ে যান। পিকেটিং মানে হচ্ছে দাবি আদায়ের জন্য দলবদ্ধভাবে যে অবস্থান, সেটাকেই পিকেটিং বলা হয়। বিচারে তার 6 মাসের জেল হয়, কিন্তু জেলে তাকে অখাদ্য কুখাদ্য খেতে দেওয়ায় কঠিন আমাশয় রোগে আক্রান্ত হন। শেষ পর্যন্ত ডাক্তারের নির্দেশে মেয়াদ শেষ হওয়ার আগেই তাকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়। এই সময় দেবেন বসু নামে এক দক্ষ বিপ্লবীর সঙ্গে যতীন্দ্রনাথের ঘনিষ্ঠতা হয়। দেবেন বসুই শচীন সান্যালের সঙ্গে যতীন দাসের ঘনিষ্ঠতা করে দেন। এই সময় যতীনের ছদ্মনাম হয়, ভালো করে খেয়াল করো, রবিন। আর কিছুদিন গেলে যতীন দাস আরেকটু সিনিয়র হলে তার দ্বিতীয় ছদ্মনাম হয় কালীবাবু। তাহলে তার দুটো ছদ্মনাম হয়, প্রথমে হয় রবিন, তারপরে কিছুদিন গেলে তার কি ছদ্মনাম হয়? কালীবাবু। শচীন সান্যাল সিনিয়র ও জুনিয়র সব বিপ্লবীদের নিয়ে বোমা বানানো ট্রেনিং ক্লাস শুরু করেন। তাতে যতীন সবচেয়ে সফল ছাত্র হিসেবে নিজেকে প্রমাণ করেন। 1924 সালে শচীন সান্যাল ভারতের সব প্রান্তের বিপ্লবীদের এক ছাতার তলায় আনার জন্য একটি সংস্থা গড়ে তোলেন। তাহলে দেখো, 1924 সালে শচীন সান্যাল ভারতের সব প্রান্তে, মানে যে প্রান্তে বিপ্লবীরা আছে তাদেরকে এক জায়গায় করা, মানে একই ছাতার তলায় আনার জন্য একটা সংস্থা গড়ে তোলেন, তারা যাতে এক জায়গায় জড়ো হন। সেই সংস্থাটার নাম কি দেওয়া হয়? যার নাম দেন হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন। প্রথমে নাম ছিল আর্মি, তাহলে এটার নাম প্রথমে ছিল আর্মি। দেখো এখানে লেখা আছে অ্যাসোসিয়েশন, এই নামটা প্রথমে ছিল আর্মি, পরে বদল করে নাম করা হয় অ্যাসোসিয়েশন। তাছাড়া প্রয়োজনীয় পিস্তলের সমস্যা মেটাতে খিদিরপুরে ডক অঞ্চলে যতীনের সক্রিয়তায় এবং বিপ্লবী হরিনারায়ণ চন্দ্র, দেওঘরের বিশ্বনাথ মুখোপাধ্যায়, রাজেন লাহিড়ী, পাঞ্জাবের ইন্দর সিং নারায়ণ ইত্যাদি উগ্রবাদী বন্ধুদের সহায়তায় একটি পিস্তল ও বোমার গোপন দোকান গড়ে ওঠে। তাহলে নামগুলো ভালো করে খেয়াল রেখো। দক্ষিণেশ্বরের বাচস্পতি পাড়ায় যতীন বোমা তৈরির উন্নত প্রণালী শেখাতেন এবং অন্যান্য বিষয়েও ট্রেনিং দিতেন। তাহলে দেখো, দক্ষিণেশ্বরে বাচস্পতি পাড়ায় যতীন বোমা তৈরির কিন্তু উন্নত প্রণালীটা শেখাতেন, আর কি করতেন? অন্যান্য বিষয়েও ট্রেনিং দিতেন। 1925 সালে 10ই নভেম্বর পুলিশ দক্ষিণেশ্বরের বাড়িটি ঘিরে ফেলে, কিন্তু যতীন্দ্রনাথ ওই সময় বাড়িতে না থাকায় পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারে না। 1925 সালের 25শে ডিসেম্বর পুলিশ গিরিশ মুখার্জি রোডের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। একটা মজার ব্যাপার হলো, সাক্ষীরা কেউই তাকে চিনতে পারেনি, তবুও ব্রিটিশ শাসকরা বেঙ্গল অর্ডিন্যান্স প্রয়োগ করে তাকে আটক করে রাখে। মেদিনীপুরের এক কন্ডিমেন্ট সেলে তাকে রাখা হয়, মানে একটা কারাগারে। এই সময় তার শরীর একবারে ভেঙে পড়ে। তখন জেল ডাক্তারের পরামর্শ তাকে ময়মনসিংহ জেলে পাঠানো হয়। এখানে স্বদেশী বিপ্লবীদের উপর অকথ্য অত্যাচার চলতে দেখে তিনি জেল সুপারের বিরুদ্ধে অনশন শুরু করে দেন। অবশেষে গোয়েন্দা বিভাগের ডিআইজি লোম্যানের হস্তক্ষেপে 21 দিনের দিন অনশন ভঙ্গ হয়। তারপরেই তাকে পাঞ্জাবের মরু অঞ্চলের দুর্গম ও ভয়াবহ মিয়ানওয়ালি জেলে পাঠিয়ে দেওয়া হয়। 1928 সালের আগস্ট মাসে যতীন্দ্রনাথকে কলকাতায় এনে ছেড়ে দেওয়া হয়। ঠিক ওই সময়ই তার একমাত্র ভগিনী লাবণ্য প্রভা দেবীরও মৃত্যু হয়। তাহলে দেখো, আমরা তো এখানটা পড়লামই, আমরা কি বুঝলাম? যে দক্ষিণেশ্বরের বাচস্পতি পাড়ায় যতীন বোমা তৈরির উন্নত প্রণালী শেখাতেন ও নানা বিষয়ে কিন্তু ট্রেনিং দিতেন। যতীন দাস বিপ্লবীদের বোমা বানানো শেখাতে গিয়ে 1925 খ্রিস্টাব্দে গ্রেপ্তার হন। মেদিনীপুরের কন্ডম সেলে থাকার সময় তার স্বাস্থ্য একদম ভেঙে পড়ে। তখন তাকে কি করা হয়? ময়মনসিংহ জেলে পাঠানো হলে সেখানে স্বদেশী বিপ্লবীদের ওপর এত অত্যাচার করা হতো, সেই অত্যাচার দেখে তিনি কিন্তু জেল সুপার যে ছিলেন তার বিরুদ্ধে অনশন করেন।
গোয়েন্দা বিভাগে যিনি ডিআইজি ছিলেন লোম্যান, তার হস্তক্ষেপে তিনি 21 দিনের অনশন ভঙ্গ করেন। 1928 সালে তিনি ছাড়া পান আর কলকাতায় আসেন। ঠিক ওই সময় দেখো তার একমাত্র ভগিনী লাবণ্য প্রভা দেবীরও কিন্তু মৃত্যু হয়। এরপরে দেখো কি আছে, 1922 থেকে 25 এই সময়টার জাতীয় কংগ্রেসে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের প্রাধান্য লক্ষ্য করা যায়। আর ঠিক এই সময় সুভাষচন্দ্র ছিলেন দেশবন্ধুর দক্ষিণ হস্ত স্বরূপ। আবার ওই সময় যতীন দাস শৃঙ্খলা পরায়ণ কর্মী ও মানুষ হিসেবে সুভাষচন্দ্রের অত্যন্ত স্নেহভাজন হয়ে উঠেছিলেন। প্রত্যেককে সামরিক পদ্ধতিতে ড্রিল, মার্চ পাস্ট, অভিবাদন ইত্যাদি করানো হয়। আর এই ব্যাপারে যতীন দাস বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন। তাছাড়াও তিনি সে সময় সাউথ ক্যালকাটা ন্যাশনাল স্কুলের অবৈতনিক শিক্ষক হিসেবে যোগদান করে ছাত্রদের ড্রিল শেখাতেন। কথাগুলি সুভাষচন্দ্র স্বয়ং যতীন দাস সম্পর্কে লিখে গেছেন তার ইন্ডিয়ান স্ট্রাগল বইটিতে। এটা পড়ে বুঝতে পারলাম যে বইতে যতীন দাস সম্পর্কে লিখে গেছেন, তাই তো? তাহলে তিনি কি লিখে গিয়েছিলেন? এই যে দেখো এখানটা আমরা যে পড়লাম যে 1922 থেকে 25 ওই সময়টায় যতীন দাস শৃঙ্খলা পরায়ণ কর্মী ও মানুষ হিসেবে সুভাষচন্দ্রের অত্যন্ত স্নেহভাজন হয়ে উঠেছিলেন। সে সময় প্রত্যেককে সামরিক পদ্ধতিতে ড্রিল, মার্চ পাস্ট, অভিবাদন ইত্যাদি করানো হতো। এ ব্যাপারে যতীন দাস বেশ গুরুত্বপূর্ণ কিন্তু ভূমিকা গ্রহণ করেছিলেন। এছাড়াও তিনি সেই সময় সাউথ ক্যালকাটা ন্যাশনাল স্কুলে অবৈতনিক শিক্ষক হিসেবে যোগ দিয়ে ছাত্রদের কিন্তু ড্রিল শেখাতেন। এরপরে দেখো 1928 থেকে অর্থাৎ সাইমন কমিশন বিরোধী আন্দোলনের সময় জাতীয় কংগ্রেসের অভ্যন্তরে মতপার্থক্য দেখা যায়। জাতীয় ঐক্য বজায় রেখে কংগ্রেসের অভ্যন্তরে বামপন্থী সদস্যদের অবস্থান শক্ত করতে সুভাষচন্দ্র বসু ও জওহরলাল নেহেরু ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ বা ভারতীয় স্বাধীনতা সংঘ প্রতিষ্ঠা করেন। যতীন দাস সুভাষচন্দ্রের পথই শ্রেষ্ঠ পথ বিবেচনা করে ভারতীয় স্বাধীনতা সংঘকেই সমর্থন জানান। আমি আরেকটু পড়ে দিই, তারপর বলছি। জাতীয় কংগ্রেসের সঙ্গে মতপার্থক্যের জন্য দেখো ভগৎ সিং, ভগবতী চরণ শুক্লা এবং আরও কয়েকজন কংগ্রেসের প্রতি আনুগত্য প্রত্যাহার করেন। এই সময় ভগৎ সিং পাঞ্জাবে হিন্দ নওজোয়ান সভা নামে একটি বিপ্লবী দল প্রতিষ্ঠা করেন। এরপর সাইমন কমিশন বিরোধী আন্দোলনের ফল হিসেবেই পুলিশি নির্যাতন ও লাঠিচার্জ ইত্যাদি শুরু হয়ে যায়। ফলে পাঞ্জাব কেশরী লালা লাজপত রায় নিহত হন। পাঞ্জাব কেশরীর মৃত্যুর প্রতিশোধ নিতে ভগৎ সিং পাঞ্জাবের পুলিশ প্রধান মিস্টার স্কটের সহকারী মিস্টার সন্ডার্সকে হত্যা করে কলকাতায় পালিয়ে আসেন। কলকাতায় এসে দক্ষিণ কলকাতা অঞ্চলে মেষ খুঁজে বের করে যতীন দাসের সঙ্গে দেখা করেন। তারপর তাকে অনুরোধ করে ভগৎ সিংয়ের নওজোয়ান সবার জন্য যেন কিছু করেন। ভগৎ সিংয়ের কথায় ও আগ্রহে খুশি হয়ে যতীন দাস বলেন, বিপ্লবের ক্ষেত্রে আমার যা করণীয় দেয়ার তা আমি উজাড় করে দিয়েছি স্বয়ং সুভাষচন্দ্রের পায়ে। তবে তোমার মতো মহান বিপ্লবীর জন্য একটা কাজ আমায় অবশ্যই করতে হবে, তা হলো আগ্রায় গিয়ে তোমার দলের ছেলেদেরও বোবা বানানোতে অত্যন্ত দক্ষ করে দিয়ে আসতে হবে। কথাবার্তায় দুজনেই বেশ খুশি হন এবং সে রাত্রে ভগৎ সিং যতীন দাসের দক্ষিণ কলকাতার মেসে রাত্রিবাস করেন। এর কিছুদিন পরে যতীন দাস আগ্রায় গিয়ে ভগৎ সিংয়ের দলের ছেলেদের বোমা বানানোর কাজে ভালো রকম ট্রেনিং দিয়ে এসেছিলেন। অলরেডি দেখেই নিয়েছি ভগৎ সিং আর তার অনুগামীরা কি করেছিল, যে কংগ্রেসের সঙ্গ ত্যাগ করেন। এবার ভগৎ সিংয়ের সঙ্গে ওই সময় কিন্তু এই যতীন দাসের সাক্ষাৎ হয়। এবার যতীন দাস তখন নেতাজিকে তার গুরু বলে কিন্তু স্বীকার করতেন। আর 1929 খ্রিস্টাব্দে কি হয়, 1929 খ্রিস্টাব্দে ভগৎ সিং ও বটকেশ্বর দত্ত দিল্লিতে বোমা ফাটিয়ে ধরা পড়েন এবং একই সঙ্গে যতীন দাসও কিন্তু গ্রেপ্তার হন এবং তাদের বিরুদ্ধে কি হয়, লাহোর ষড়যন্ত্র মামলা শুরু হয়।
আমি সুবিধার জন্য একটুখানি এখানটা বলে দিলাম। তো যাই হোক, আজকে আমি কিন্তু এতটাই আলোচনা করলাম। নেক্সট ভিডিওতে আমি বাদবাকিটা আলোচনা করব, নইলে কিন্তু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, তোমাদেরও হয়তো দেখতে বোর লাগতে পারে। সেই জন্য কিন্তু ভিডিওটা আমি এখানে শেষ করলাম। নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আমি তোমাদের সাথে শেয়ার করব। ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, কোনো কনফিউশন থাকলে সেটাও জানাতে পারো, ক্লিয়ার করে দেবো। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।